এই সরকার কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়ায় আসেনি। একটা ফ্যাসিবাদের পতনের পরে, স্বৈরাচারের পতনের পরে মানুষের 15 বছরের বাকস্বাধীনতা মুক্ত হয়েছে। এই 15 বছরের বাকস্বাধীনতা মুক্ত হওয়ার পরে আমরা মনে করেছিলাম বেটার কিছু একটা হবে। কিন্তু আপনি গুলিস্তান যান, আপনি যাত্রাবাড়িতে যান, মতিঝিল যান, যেখানে যাবেন আপনি দেখবেন যে দখলদারিত্ব, চাঁদাবাজি আগের প্রক্রিয়ায় হচ্ছে, একটি মার্কার পরিবর্তন হয়েছে মাত্র। সুতরাং এই দেশে সহজ কিছু করতে গেলে আপনি সহজে সেটা করতে পারবেন না। নিরাপত্তা চৌকি আছে, পুলিশ নাই, পুলিশ থেকেও না থাকার অভিনয় করে। আর নির্বাচন, আমরা চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে, সাবলীনভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাক, এই জন্য নির্বাচনটা প্রয়োজন আছে। কিন্তু সংস্কার করতে গেলে এই যে আপনার ক্যাব তাদের সংস্কারের জন্য যাদেরকে ইনভাইট করছে সবই হলো আওয়ামী লীগের লেসপেন্সার। শেখ হাসিনা কত বড় আওয়ামী লীগ ছিল, তার চেয়ে বড় আওয়ামী লীগ হলো 71 চ্যানেলের মালিক। 71 চ্যানেলের মালিক, আমি বলে দেবো, ওপেন তার নাম বলে দিচ্ছি আমি এখানে। 71 চ্যানেলের মালিক, মাই টিভির মালিক, সময় সংবাদের মালিক, এরা ছিল আওয়ামী লীগের লেসপেন্সার, মানে কি হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ। বিটিভি কেউ দেখে না বলে এরা সবসময় হাসিনাকে প্রমোট করতো। সুতরাং এদেরকে দিয়ে তো ক্যাব সংস্কার হবে না। ইআইবিতে যান, তারপরে ডিপিডিসি ডেস্কো যে বিদ্যুৎ সেক্টরগুলো আছে, আপনি পিডিবিতে যান, দেখেন সবগুলো আওয়ামী লীগের লেসপেন্সাররা বসে আছে। আপনি এদেরকে দিয়ে ফয়জুল কবির খান স্যার কী সংস্কার করবে? সবই তো আওয়ামী লীগের লেসপেন্সার। এরা তো ফাঁক পারলে ফয়জুল কবির খান স্যারেরই গলা আঁকড়ে ধরবে। এদের দিয়ে তো সংস্কার হবে না। প্রত্যেকটা পর্যায়ে তৃণমূলের একেবারে মেম্বার থেকে শুরু করে, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে আপনার যে সিটি কর্পোরেশন, জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামী লীগের এই লেসপেন্সারদেরকে হটাইতে হবে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল। এই হাসিনা ওয়াজেদকে সমর্থন দেওয়ার কারণে এদেরকে সরাইতে হবে। তারপরে ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকটা জায়গায় যারা আহত যোদ্ধা ছিল তাদেরকে স্থান দিতে হবে, কারণ এরা রাজপথের পরীক্ষিত সৈনিক। এখন সংস্কার আর নির্বাচন পাশাপাশি যাওয়া দরকার, মানে সাইমultaneously যদি চলে তাহলে এখন ধরেন যদি কোনো সংস্কার ছাড়াই যদি নির্বাচন হয়, এখন যেই দলই আসুক তারা কিন্তু সেই আগে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী এটা টিকিয়ে রাখতে চাইবে। শুধু নির্বাচন করলে কিন্তু ওই আগের যে ফ্যাসিবাদী ব্যবস্থা এটা কিন্তু থেকে যাবে। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার উপর যে দলই ক্ষমতা আসুক তারা কিন্তু সেই যে ডিক্টেটরশিপে চালাতে মানে চেষ্টা করবে। এজন্যই আমি মনে করি যে সংস্কার আর নির্বাচন এটা পাশাপাশি চলা দরকার, সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। যেহেতু ক্ষমতার পট পরিবর্তনটা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় না, তো এখানে ফেসিবাদ ব্যবস্থার যে বিলোপ সেটা তো গুরুত্বপূর্ণ। তো এখানে যে সংস্কার সেটা দরকার, কিন্তু বর্তমান সময়ে যে সকল সংস্কার দেখছি, তো অনেক কিছুই মানে সংস্কার কমিশনগুলোর মধ্যে যে কোঅর্ডিনেশন নাই বলে মনে হচ্ছে। যেমন সংবিধান সংস্কার কমিশন বলতেছে 21 বছর বয়সে যাতে এমপি হতে পারে, এরকম একটা সুপারিশ তারা করেছে। আবার আরেকদিকে স্থানীয় সরকার কমিশনে বলতেছে যে ইউপি চেয়ারম্যান বা ওই সদস্য হতে হলে তাদের স্নাতক ডিগ্রি লাগবে। তো মানে একজন ইউপি চেয়ারম্যানের বেশি যোগ্যতা লাগবে, আর 21 বছর বয়সে তার স্নাতক হয় না। তো এই কোঅর্ডিনেশনটা এদের মধ্যে মনে হয় যেন নেই। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো, ইতিমধ্যে 5 মাস পার হয়ে গেছে। তো 5 মাস পার হওয়ার পর যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখনও পুলিশ টহল দেয় রাতে, এটা তল্লাশি চৌকি আছে কিন্তু দেখা যায় পুলিশ নেই। তো এইরকম নিউজ আমরা দেখতেছি। তো আইন শৃঙ্খলার পরিস্থিতিও ভালো না। এই কোপাকুপির ঘটনা, এই সকল ব্যাংক দখল এগুলা ঘটতেছে। তো এই পরিস্থিতি মানে এই সরকার যেহেতু নির্বাচিত না, অনেক প্রশ্ন তোলার জায়গা থাকে। তাই আমি মনে করি এই নির্বাচনে আর বেশি বিলম্ব করা ঠিক হবে না। ইতিমধ্যে অনেক মানে কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হচ্ছে। তো নির্বাচনটা মানে বাস্তবসম্মত, সংস্কারের সুপারিশগুলো বাস্তবসম্মত হোক এবং নির্বাচনটা যতটা দ্রুত সম্ভব দিলেই আমি মনে করি ভালো হবে।